নারায়ণ, তুমি আজকে সুপ্রিম কোর্টের অর্ডারটা দেখে নাও, রেসপেক্ট দাও সুপ্রিম কোর্টের অর্ডারকে রেসপেক্ট দিয়েই। ইয়েস ম্যাডাম। আমি খুশি যে পুলিশ কোনো অ্যাকশন যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে নেয়নি। এটা একমাত্র বাংলাই পারে, কারণ বাংলা মানুষকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে। আমি এখনো মনে করি সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য। আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছেন, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। আমার হেলথ সেক্রেটারিকে আমি পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে। আপনারা স্বাস্থ্য ভবনে গেছিলেন, স্বাস্থ্য ভবনে গিয়ে আপনারা 3-4টে ডিমান্ড করে এসেছিলেন, সব কটা ডিমান্ড মানা হয়েছে। এছাড়াও আমাদের কাছে কমপ্লেন ডাইরেক্ট আসেনি, ইনডিরেক্ট যতটা শুনেছি, তার মধ্যে 2 জনকে আমরা ইতিমধ্যেই সাসপেন্ড করেছি। কলকাতা পুলিশ কেস হাতে পেয়েছিল মাত্র 72 ঘন্টা, তার মধ্যে 24 ঘন্টা চলে গেছে। 24 ঘন্টা কেন বলবো, হ্যাঁ 24 ঘন্টা তো বটেই চলে গেছে পোস্টমর্টেম এবং ক্রিমেশনের প্রসেস করতে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা হয়েছে পোস্টমর্টেমে, ভিডিওগ্রাফ করা হয়েছে। আমি নিজের আস্তে আস্তে আমি ঝাড়গ্রামে ছিলাম, আমি তক্ষুনি স্টার্ট করি। তার বাবা মার সাথেও কথা হয় আমার। আর একদিন বাদে পুলিশ কি করেছে 24 ঘন্টার মধ্যে, 12 ঘন্টার মধ্যে দোষীকে গ্রেপ্তার করে। ওইটুকু সময়ের মধ্যে যতটুকু ইনভেস্টিগেশন করার সুযোগ পেয়েছে। এবং আমি যতটুকু জানি সিপি নিজে, যিনি ডিডির দায়িত্বে আছেন মুরলি, তাকে তার বাবা মার কাছে পাঠান এবং ভিডিওগ্রাফি সিসিটিভি ফুটেজ সব দেখান, যাতে তারা বুঝতে পারে তদন্ত কোন পর্যায়ে আছে। কারণ তদন্ত চলাকালীন সবটা বাইরে বলা যায় না। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন, প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন, আমার সাথে সিপি ছিল। এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন, সে রেকর্ডও আমাদের কাছে আছে। যাকে পাচ্ছেন তাকে নিয়ে যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন কেউ কেউ। একবারও ভাববেন না আপনার পরিবারকে তুলে যদি কেউ এই কথা বলে তাহলে আপনার কি হবে, আপনার মানসিকতা কি হবে। কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসছে অনেকবার পদত্যাগ করার জন্য, গত 7 দিন আগে। সামনে পুজো, আপনারা এবার আমায় বলুন, ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যে থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে, পুজো কমিটিগুলো কি থিম করছে, কোথায় কি পুলিশ পোস্টিং আছে। এটা পুজোর সময়, কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়। আপনারা ঠিক করবেন সবাইকে চেঞ্জ করতে হবে। যতটা বলছেন যতটা পারছি আমরা করছি। আপনি আমাকে 10টা ডিমান্ড দিতে পারেন, আমি 5টা করতে পারি, 5টা নাও করতে পারি। আমি তো অলরেডি ইতিমধ্যে অনেকগুলো করে দিয়েছি। কাজে আপনাদের আমরা বলছি, পুলিশ ইভেন্ট সেদিন সঙ্গে সঙ্গে যেই কোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই, সব কাগজপত্র, ভিডিও রেকর্ডিং, এমনকি ডিএনএ টেস্ট সহ রিপোর্ট সহ সব কিছু হ্যান্ডওভার করেছে। তারা আর কি চায়? জামা কাপড় চাইলে দিয়ে দিন, খাবার দাবার চাইলে দিয়ে দিন, আর কি কি দেওয়ার আছে। আপনারা যদি কাউকে পাঠানো, দায়িত্বটা তো সেন্ট্রাল গভর্নমেন্টকে নিতে হবে। সবটাই স্টেট গভর্নমেন্টের উপর আপনারা চাপিয়ে দেবেন আর মিথ্যে কথা বলবেন আমরা দিইনি, এটা ঠিক নয়। আমরা 3টি জায়গা দিয়েছি। কিন্তু আপনি যদি রোজ সংখ্যা বাড়ান বাংলাটাকে গ্রাস করবার জন্য, পুলিশের হাত থেকে সবটাই কেড়ে নিতে চান রাজ্য সরকারকে, কেন্দ্রীয় সরকারের এর মধ্যে পুরো চক্রান্ত আছে। আমি কোর্টকে কোনো ব্যাপারে একটি কমেন্টসও করব না, বিকজ উই আর বাউন্ড টু অ্যাকসেপ্ট দ্য কোর্ট ভার্ডিক্ট। কিন্তু মনে রাখবেন কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ চক্রান্ত আছে এবং আরো কয়েকটা লেফট পার্টিস, দে আর অলসো ইনভলভ ইন দিস কনস্পিরেসি। যাদের মানুষের কাছে যাবার ক্ষমতা নেই, যেহেতু আমরা কিছু পাল্টা করছি না, একতরফা হয়ে যাচ্ছে। রাতের বেলায় পুজোর সময় পুলিশ রাত জেগে পাহাড় দেয়, কোনো দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয়, দাঙ্গা হলে পাহাড় দেয়।
দুর্যোগ হলে পাহাড় দেয়, কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে, অনেক মানুষ তো ডিস্টার্ব হয়, অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে, মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয়, যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের, 10টার পর মাইক বাজানো যাবে না, বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না। তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। বাংলার নামে বদনাম করা হচ্ছে সারা পৃথিবীতে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জুটেছে, যারা এখান থেকে পড়াশোনা করে খেয়ে দিয়ে মানুষ হয়ে বাইরে গেছেন, তারা গিয়ে বাংলার বদনাম করছে একতরফা, ওয়ান সাইডেড কথা শুনে। ওদের তো বোথ সাইড শুনতে পাচ্ছেন না, ইউনিল্যাটারালি, ওয়ান সাইডেড। তাদের বোঝা উচিত বাংলাদেশের পরে আপনারা এই সুযোগটা নিচ্ছেন। তো বাংলাদেশ আলাদা রাষ্ট্র, আমরা তাদের ভালোবাসি, সম্মান করি, তাদের ভাষাকে সম্মান করি। ইন্ডিয়া আলাদা রাষ্ট্র। এই দুটো আপনারা কিন্তু মাথায় রাখতে ভুলে গেছেন। এখানে বাংলাদেশ হবে না, কারণ বাংলাদেশেই বাংলাদেশ হয়। উৎসব কিন্তু সবার, মনে রাখবেন, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। রায়টা সম্পূর্ণ হতাশাজনক। আজকে সারা দেশের যে মানুষ এই আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের সাথে সাথে তাদের সকলের কাছে এই রায়টা হতাশাজনক। একটা ন্যায়সঙ্গত আন্দোলন, সেই আন্দোলনের উদ্দেশ্য, সেই আন্দোলনের দাবি, এইগুলো নিয়ে ডিসকাশন হওয়া উচিত বলে আমরা মনে হয়। আর এই বিচার প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, ততই বিচার পাওয়ার আশাটাও কিন্তু কমবে। জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়বে আরও বেশি। ফলে স্বভাবতই এই রায়তে আমরা কিন্তু হতাশ হয়েছি। সুপ্রিম কোর্টের যে রায়, এই রায়ের সাথে 5 তারিখ আগামীকাল যে 5টার মধ্যে ফিরে আসা, কর্মবিরতি থেকে চলে যাওয়া, সত্যি কি কর্মবিরতিতে ফিরে যাবেন আপনারা? আমাদের প্যান বেঙ্গল জিবি চলছে, বিভিন্ন কলেজের প্রতিনিধিদের সাথে আমরা কথা বলবো, কথা বলে আমরা এই সিদ্ধান্তে যাব। আমরা কর্মবিরতিতে থাকবো কি থাকবো না, এই সিদ্ধান্তটা আমরা প্যানজিবি করে রাতের মধ্যে আপনাদের কাছে জানাবো। লড়াইটা আমাদের জারি থাকবে, এটাই বলতে পারি। মনে হয় যে যদি এই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এভাবে যদি চলা হয়, সত্যি কি ন্যায় বিচার আসা সম্ভব, নাকি আর 5টা আন্দোলনের মতনই দিগ্ভ্রান্ত হয়ে বা মুখ টুকরে পড়বে? আজকে তো মানুষের মনে এই প্রশ্নই, আপনি এই প্রশ্ন রাখবেন, এই প্রশ্নই আজকে মানুষের মধ্যে, সারা ভারতবর্ষ, সারা বাংলার যারা আন্দোলনরত মানুষ, যারা আন্দোলনকে সমর্থন জানিয়েছেন, তাদের সবার মধ্যে এই আশা, মানে এই চিন্তাটা, এই প্রশ্ন চিহ্নটাই আজকে এসে দাঁড়িয়েছে যে আদৌ কতটা সম্ভব। যেমন আগের ঘটনাগুলোতে হয়েছে, এই ভারতবর্ষে আগে যেমন এরকম ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে, তারা বিচার পায়নি। ফলে এই ক্ষেত্রেও বিচার কি পাবো আমরা, এই প্রশ্নই বারবার দেখা দিচ্ছে, যেটা কিন্তু অ্যাড্রেস হয়নি আজকে সুপ্রিম কোর্টে বলে আমাদের মনে হয়। আজকে এই রায়ের পরে এতদিন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর মুখে এতদিন কোনো মন্তব্য না থাকলেও আজকে তিনি বললেন যে উৎসবমুখী হতে, এই পরিস্থিতিতে উৎসবমুখী হতে তিনি বললেন। এটা আমরা ধিক্কার জানাই এই বক্তব্যকে। একটা রাষ্ট্রের, একটা রাজ্যের প্রধান হিসাবে তিনি যেভাবে বক্তব্যটা দিয়েছেন, আজকে সারা দেশের মানুষ বিচার চায়, আর উনি বলছেন আজকে মানুষ উৎসব চায়। এভাবে দেখানোর চেষ্টা হচ্ছে উৎসবে ফিরে যাক। আজকে যেখানে একজন রিক্সা চালক থেকে শুরু করে অ্যাপ ক্যাব ড্রাইভার থেকে শুরু করে বাড়ির মেয়েরা থেকে শুরু করে সবাই আন্দোলনে জাস্টিস চাইছে, সেখানে তাদেরকে এই দাবি আন্দোলন থেকে দূরে সরিয়ে দিয়ে উৎসবের দিকে ঠেলে দেওয়া, খেলা মেলা এগুলোর মধ্যে ঠেলে দেওয়া, এই যে উদ্দেশ্য আন্দোলনটাকে বিপদগামী করা, আন্দোলনটাকে বন্ধ করে দেওয়ার জন্য এই সমস্ত কথা বলা হচ্ছে। আমরা এটাকে ধিক্কার জানাই। রাজ্য সরকারের মূল বক্তব্য এবং রাজ্যের বিভিন্ন স্তরের নেতাদের, রাজ্যের শীর্ষ স্তরের নেতাদের বক্তব্য যে পুজো নিয়ে বিরাট একটা ব্যবসা হয় এবং ব্যবসা নালে ক্ষতি হবে, তাই উৎসবমুখী হওয়ার জন্য, এবং এই আন্দোলনে সাধারণ মানুষের অনেক বৃদ্ধ বৃদ্ধারা রয়েছে বা অনেক অসুস্থরা রয়েছে, তাদের সমস্যা হচ্ছে এই আন্দোলনের ফলে। আমরা তো তাই মনে হচ্ছে, আন্দোলনে জাস্টিসের দাবি, আমাদের দাবিগুলো নিয়ে আলোচনা কম থেকে আমার মনে হয় যে আন্দোলনটাকে কী করে মেলাইন করা যায়, সেই জন্য একগুচ্ছ পরিকল্পনা নিয়েই হয়তো উনি বসেছিলেন। নাহলে এভাবে একের পর এক কথা বলে আন্দোলনটার বিরুদ্ধে কথা বলা, এটা কি করে সম্ভব? কারণ আজকে আমরা তো কেউই পুজোর বিরুদ্ধে না, পুজো তো পুজোর মতো হবেই, কিন্তু আজকে জনগণের দাবি উঠেছে। মানুষ বলছে এবছর পুজো অত জাঁকজমকপূর্ণ করে করবো না, আমরা অভয়ার বিচার চাই, অভয়ার যেন বিচার পাই, সেই কথা সবাই বলছে।
তাহলে এটা তো মানুষের স্পিরিট, এটা জুনিয়র ডাক্তারদের কথা নয়, সাধারণ মানুষের স্পিরিট এটা। তাহলে এইগুলো যারা বলেন তারা এই সমস্ত কথা বলে আন্দোলনটাকে বিপদে ঠেলতে চান এবং তারা জাস্টিস কখনো চান না আসলে। মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনের অগ্রগতির দিকে যেভাবে দাগিয়ে দেওয়া, এর আগেও আমরা দেখেছি বেশ কিছু হিংসাত্মক ঘটনার চিত্র দেখা গেছে এবং তৎসহ গত দুদিন ধরে একটা বিতর্কিত বিষয় উঠে আসছে। রাজ্য সরকার ডাক্তারদের দিকে দাগিয়ে দিয়েছে যে ডাক্তারদের কারণে, গাফিলতির কারণে সেই যুবকের মৃত্যু ঘটেছে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের সাংসদ, তিনি বলছেন আর কত মৃত্যুর বিনিময় বাকি, মৃত্যু হলে তবে তিলোত্তমার বিচার হবে। সেটাই তো আজকে এই যে পরিসংখ্যান সুপ্রিম কোর্টে দেওয়া হলো, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে রাজ্য সরকার দিয়েছে 23 জনের মৃত্যু নাকি জুনিয়র ডাক্তারদের জন্য হয়েছে। একদম। তাহলে এই পরিসংখ্যান দেওয়ার মানেটা কি? তারা কি চায়? তারা কি চায় আমরা একটা আমাদের দাবি মেনে নিয়ে আমরা যাতে কাজে ফিরতে পারি? সেটা কি তারা চায়? মানুষ পরিষেবা পাক এটা কি চায়? নাকি তারা চায় যে এই সমস্ত কথা বলে আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা? কিন্তু আন্দোলন তো দমবে না এই সমস্ত কথা বললে, আন্দোলন তো আরো বৃদ্ধি পাবে, সাধারণ মানুষের মধ্যে আরো বেশি ক্ষোভ সঞ্চার হবে। ফলে যেটা শান্তিপূর্ণভাবে আন্দোলনের দাবি মেনে নিয়ে একটা সুষ্ঠু সমাধান সম্ভব ছিল, এই সমস্ত কথা বলার মাধ্যমে তিনি আরো বিশৃঙ্খলা তৈরি করতে চান, আন্দোলনটাকে কালিমালিপ্ত করতে চান। আমি আরো একটা প্রশ্ন করবো, খুব গুরুত্বপূর্ণ। সিবিআই এর তদন্তে যেটা দেখা যাচ্ছে, সুপ্রিম কোর্ট এমনও মন্তব্য করেছে যে আন্দোলনের গতি প্রকৃতি বা তীব্রতা বাড়ছে, কিন্তু এখনো কোনো রকম সাবমিট বা রিপোর্টের কোনো রকম সেটা কোনো দেখা গেল না। বলুন। সেটাই তো আমরা তো চাই না যে কে জড়িত, কি জড়িত, অ্যাটলিস্ট এতটুকু আমাদেরকে বলা হোক যে তারা কোনো সূত্র পেয়েছে, তারা একটা জায়গায় এসে পৌঁছেছে, তারা মোটিভ সম্পর্কে খানিকটা হলে ধারণা পেয়েছে, কিছু একটা উত্তর সিবিআই আমাদের দেখ। না হলে এই আন্দোলনটা কি করে চলবে? না হলে এই আন্দোলন যে চলছে আমরা কিভাবে কাজে ফিরতে পারি? আমরা যতক্ষণ না পর্যন্ত আমরা এই আশ্বাসটা সিবিআই এর পক্ষ থেকে পাচ্ছি। 3 সপ্তাহের উপর অতিক্রান্ত হলো, কোথায় সিবিআই এর পক্ষ থেকে কি পদক্ষেপ, কি অ্যারেস্ট, কোনো গ্রেপ্তার আমরা দেখতে পাচ্ছি না। ফলে স্বভাবতই আমরা সিবিআই এর যে ভূমিকা, সেই ভূমিকাতেও আমরা কিন্তু হতাশ। ফলে আমরা আরো দ্রুত বিচারের আশা করেছিলাম এই ক্ষেত্রে।